শুভ সন্ধ্যা দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা TVN24 নিউজ নেটওয়ার্কের যে নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি AF মিসবাউজ্জামান। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব, আপনারা জানেন যে গত সপ্তাহে যে আমাদের এপিসোড হয়েছিল সেখানে আমরা আলাপ করেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন যে নতুন ইমিগ্রেশন নীতি করেছেন, PIP আমরা যাকে বলি, প্যারোল ইন প্লেস, এটা আপাতত স্থগিত করা হয়েছে, কোর্ট থেকে স্থগিত করা হয়েছে। বিভিন্ন 16টা স্টেট থেকে আপনারা জানেন যে এটা ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি অনেকেই এটা করেছেন। তো ওইটি নিয়ে আমরা আলাপ করব এবং এইটার সঙ্গে যারা অবৈধভাবে বা আমরা আনডকুমেন্টেড যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, স্পাউস স্পেশালি, তাদের কি করতে হবে বা তাদের জন্য কি করণীয়, সেই ব্যাপারে আমরা আলাপ করব। আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে ফেসবুকে সংযুক্ত হয়েছেন দর্শক, যথারীতি সবসময় থাকেন আপনারা, আপনাদেরকে শুভকামনা এবং শুভেচ্ছা। অবশ্যই আপনাদের বক্তব্য দিবেন আর মন্তব্য দিতে ভুলবেন না। আর পরবর্তীতে যারা আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, ইনক্লুডিং ইউটিউব, আপনারা অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে। আর যারা সরাসরি সম্পৃক্ত হচ্ছেন, আপনারা জানেন যে নাম্বার দেওয়া থাকে 307-646-307-9828, এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। দর্শক, আমরা দেরি করব না। আর আমাদের সঙ্গে আজকে থাকবেন আমাদের যথারীতি যে অ্যাটর্নি থাকেন, অ্যাটর্নি সুরাইয়া রহমান, উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। আর আমরা পাশাপাশি আছেন আমাদের সঙ্গে নিকি রিয়াদ, গেহিন অ্যাসোসিয়েশন একজন দক্ষ কর্মকর্তা এবং যিনি সবসময় আমাদেরকে সাহায্য করে থাকেন। নিকি, আপনাকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো আছি। আজকে নিকি যে বিষয়টা আমরা নিয়েছি, আপনি জানেন গত সপ্তাহে আমরা আলাপ করেছি, এটাকে তো হোল্ড করে আপাতত এটা স্থগিত আছে, আপনিও জানেন। তো এইটার ব্যাপারে যে সাবজেক্টটা আমরা আজকে চুজ করেছি, যে কি করণীয়, ডিলেমা কি হতে পারে, এবং স্পাউসদের স্পেশালি যারা আনডকুমেন্টেড তাদের কি করণীয়। আর পাশাপাশি আপনার কাছে আমি অনুরোধ করব, যদি অন্যান্য ক্যাটাগরির কোনো আপডেট থাকে, ঢাকা US এমবেসিতে কী অবস্থা, সব কিছু মিলিয়ে আমরা বিস্তারিত আলাপ করতে চাচ্ছিলাম আর কি। একটু আমরা অ্যাটর্নি সুরাইয়া রহমান আসা পর্যন্ত আমরা একটু এগুলো নিয়ে ডিসকাস করতে চাচ্ছিলাম আর কি। আপনার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি দর্শকদের জন্য। ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ মিস্টার জামান। আসলে আমি দর্শকদেরকে একটু বলে নিতে চাই, আমাদের অ্যাটর্নি সুরাইয়া কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। এর আগে আমি একটু সময় পেয়ে কিছু বলে নিচ্ছি যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়সূচি কিন্তু বাইডেন প্যারোল ইন প্লেস প্রোগ্রাম, PIP প্রোগ্রাম, যেটার জন্য অনেক দিন ধরে জুনে যেটা ঘোষণা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে অগাস্টের 19 তারিখে, এই বছরের অগাস্টের 19 তারিখে আমরা বিস্তারিত সব জানতে পারবো। সেটার জন্য অনেক দিন থেকে অনেক মানুষ এটার জন্য অপেক্ষা করেছিলেন এবং অগাস্টের 19 আসার সাথে সাথেই কিন্তু আমরা এটার সম্বন্ধে বিস্তারিত জেনেছিলাম। তো আমি আগে প্রথম অংশটা বলে নিই যে বাইডেন পেরোল প্রোগ্রামে কারা কারা আপনারা অ্যাপ্লাই করতে পারতেন। সেটা হচ্ছে যে এক নাম্বার কন্ডিশন হচ্ছে যারা যারা এই বছর এখানে গত 10 বছর ধরে আছেন। তারপর 2 নাম্বার হচ্ছে আপনারা একজন US সিটিজেনকে বিয়ে করেছেন। 3 নাম্বার হচ্ছে, যেটাতে সবার খটকা ছিল, 3 নাম্বার হচ্ছে বর্ডার ক্রস করে এসেছেন। তার মানে হচ্ছে আপনারা যে এই দেশে এন্ট্রি করেছেন সেটার কোনো প্রমাণ নাই, অথবা আপনি বর্ডার করেছেন যে সেটার একটা কাগজ আছে। তো আর হচ্ছে বড় ধরনের যদি কারো কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, এই 4টা এর মধ্যে যারা পড়তেন তারাই এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারতেন। তো এর মধ্যে একটা কোশ্চেন অনেকেই করেছেন আমাদেরকে, যে আমরা যারা এখানে তিন টার্ম হয়ে যাচ্ছে আমাদের, যেমন আমি এখানে 10 বছর ধরে আছি, আমি একজন US সিটিজেনকে বিয়ে করেছি, আমার বড় ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কিন্তু আমি এক ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে থেকে গিয়েছিলাম। সো এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে অনেকেই করেছেন, কিন্তু তাদেরকে আমাদের বুঝাতে হয়েছে যে এইখানেই একটু তফাৎ, যে আপনারা যারা ভিসা নিয়ে আসেন তারা কিন্তু এটার মধ্যে পড়েন না। যারা মানে একদম কাগজপত্র ছাড়া আসেন তারা এটার মধ্যে পড়ে। মানে আপনি বলতে যাচ্ছেন যারা বর্ডার দিয়ে পাস হচ্ছে বা অন্যান্য কোনো মাধ্যমে যারা আসতেছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, এটাই তো বলছেন? হ্যাঁ, এটা কারণটা হচ্ছে আমি বলি আসলে খোলাসা করে, সেটা হচ্ছে মনে করেন যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে অথবা কোনো ভিসা নিয়ে আসে থেকে যায়, তাদের হয় কি, ওদের একটা প্রমাণ আছে ওরা এখানে কিভাবে এসেছে, সেই প্রমাণটাই ইমিগ্রেশনে আছে।
এবং এই প্রমাণটা থাকলে কোনো না কোনো ভাবে, মনে করেন তার বাচ্চা আস্তে আস্তে এখানে জন্ম হয়েছে, 21 বছর হয়ে গেছে, তার জন্য অ্যাপ্লাই করতে পারছে, অথবা হাজবেন্ডও যদি তার জন্য অ্যাপ্লাই করে সে কিন্তু পেয়ে যায়। তার মানে তারা কোনো না কোনো ভাবে পেয়ে যায়। কিন্তু এই সুযোগটা বাইডেন পিআইপিটা দেয়া হচ্ছে তাদেরকে যাদের কোনো ভবিষ্যতের সুযোগ নাই। সেই জন্যই এটা একটা লোভনীয় একটা প্রোগ্রাম ছিল, কারণ বর্ডার ক্রস করে আসলে আপনার কাছে এটা একটা মানে ওরা পছন্দ করে না আপনি বর্ডার ক্রস করে আসলেন, তারপরে আপনার কোনো ডকুমেন্ট নাই, I-94 যেটাকে বলে যে কিভাবে এন্ট্রি করলেন, এইটা নাই। তারা কিন্তু ভীষণ কঠিন অবস্থার মধ্যে ছিলেন। তো সেই জন্য এই প্রোগ্রামটা তৈরি করা, যে যারা যারা এইরকম সিচুয়েশনে ছিলেন তারা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এখন অগাস্টের 19 তারিখে এই ঘোষণাটা দেওয়ার 10 দিনের মধ্যে অগাস্ট 29 তারিখে আমাদের কাছে ঘোষণা আসে যে আসলে 16টা স্টেট, রিপাবলিকান 16টা স্টেট এই প্রোগ্রামটার বিরুদ্ধে ভেটো দিয়েছে, এবং তারা চায় না যে সরকার এতগুলো মানুষকে, হয়তো মিলিয়নস মানুষ এই আওতার মধ্যে পড়ে গ্রিন কার্ড পেয়ে যাবেন। তো রিপাবলিকানরা চাচ্ছে না যে এতগুলো মানুষকে আমরা মানে বাইডেন সরকার যে আস্তে আস্তে গ্রিন কার্ড দিয়ে দিক। তো আসলে জিনিসটা পলিটিক্যালি অবশ্যই পুরো প্রোগ্রামটাই ছিল একটা পলিটিক্যাল প্রোগ্রাম। তো ওরা বলেছে যে না, আমরা এটা মানি না, সো আমরা এটাতে ভেটো দিচ্ছি। তো ওইটা যেহেতু কোর্টে চলে গেছে এখন এটার বিরুদ্ধে, তো সেই জন্য বাইডেন সরকার করলেন কি, বললেন যে ঠিক আছে, আপাতত আমরা এই প্রোগ্রামটা স্থগিত করে রাখছি, হোল্ড করে রাখছি, কিন্তু আমরা এখনো অ্যাপ্লিকেশন নিব। সো আপনারা যারা যারা মানে এখনো অ্যাপ্লাই করতে চান তারা তারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ওরা আবার এটাও বলেছে যে আমরা কিন্তু ডিসিশন দিচ্ছি না, তো আমরা ডিসিশন দিব না যে তোমরা গ্রিন কার্ড পাচ্ছ কি পাচ্ছ না, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। ধন্যবাদ ধন্যবাদ নিকি। আমার অনেক ভালো লাগছে, অ্যাটর্নি সুরাইয়া অনেক ব্যস্ততার মধ্যে খুব কষ্ট করে আবার আমাদের স্টুডিওতে জয়েন করেছেন উনি। অ্যাটর্নি সুরাইয়া, ওয়েলকাম ব্যাক. Sorry for the I know you are very much in stress and so much work. Thing is that Attorney Suraya, welcome to on board, and we know that we are discussing about the PIP, the halt, and what is the consequence for the spouse especially, right? Yes. So আপনি এটা সম্বন্ধে we are just sharing this about the information. We are just sharing the information. So what is the update on this latest update, whatever it is, you can share. Yes. So as Nikki was saying, the program is still being vetoed essentially by the Republican Party. So luckily, USCIS is still accepting the applications and they're processing biometrics. So I agree with Nikki. Continue to file, because we don't know what's going to happen with litigation. It might be that this lawsuit is dismissed and thrown out and the program continues. It might be that, you know, we have a new administration. So whatever it is, get your application in, so at least you have, it might give you some privileges that, you know, later on the program might be totally canceled, and maybe those who applied before, you know, so we don't know how the rules are going to play out. So protect yourself. Get your application filed. So this past week, we've been filing many applications for our clients. They understand that the program is, you know, in kind of a limbo, but we're still filing them. Our clients are doing the right thing and making sure they preserve all of their rights. Thank you, Attorney Suraya. Nikki, সুরাই যে কথাটা বললেন, আমার এটা খুব স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন উনি আমাদের দর্শকদের জন্য, যারা স্পেশালি এই ক্যাটাগরিতে আছেন তাদের জন্য এটা বলা উচিত আপনি, যে নিকি যে অ্যাটর্নি সুরাই যে কথাগুলো বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে তারা অ্যাপ্লিকেশন করতে থাকুক এবং তাদেরকে এটা ফাইলিংটা প্রসেস থাকুক। আমরা জানি না এটা কি ডিলেমাটা কী হবে, হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট, কোর্টে কী ডিসিশনটা হবে সেটাও আমরা জানি না। বাট ফর দ্য টাইম বিং, আবার এদিক দিয়ে আবার ইউসিসি এটাকে বন্ধ করেনি এখনও, তারা অ্যাপ্লিকেশন রিসিভ করছে, রিসিট লেটার দিচ্ছে, তাৎক্ষণিক বোধহয় আপনার রিসিট লেটার দিয়ে দিচ্ছে। তো ওইটা সম্বন্ধে যদি বলেন প্লিজ। জি জি, অ্যাটর্নি সুরাইয়া যেমনটি বললেন, আসলে এই প্রোগ্রামটা যদিও টেম্পোরারিলি বন্ধ, হোল্ড করে রাখা হয়েছে, কিন্তু ওরা কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ করেনি। সো আপনারা যারা যারা এই নিয়মগুলোর মধ্যে পড়ে যান তারা অ্যাপ্লাই করে ফেলেন, কারণ এমনও তো হতে পারে যে সুপ্রিম কোর্টে এটা যাওয়ার পর রায় আবার এটার পক্ষে আসবে, তখন টেম্পোরারিলি যে হোল্ড করা আছে সেটা হয়তো তুলে নেওয়া হবে। সো যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা করে ফেলেন।
এমনও হতে পারে যারা অ্যাপ্লাই করে ফেলেছেন ওদেরকে ওরা অ্যাকসেপ্ট করবে, সো কিছুই বলা যাচ্ছে না। সো যেহেতু এখনো এটা ওপেন আছে, আপনাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে, আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চান, মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, তারা সবাই অ্যাপ্লাই করে ফেলুন। আমরা কিন্তু গত অগাস্ট 19 থেকে এই গত কতদিন হলো 20-22 দিনের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই প্রোগ্রামের আয়তায় অনেকজনকে অ্যাপ্লিকেশন করে দিয়েছি। সো সুযোগ হারাবেন না, কিছুই বলা যায় না, সো অ্যাপ্লাই করতে থাকুন। ধন্যবাদ। Attorney Suraya, one more question. This is very interesting to me. They have postponed, I mean, they put hold on this. Meanwhile, UCC is taking the application. They are not stopping. So what is this behind? I mean, UCC has the right to do this? Yes, because the order issued by the federal court says that they can't make any decisions. So they've taken that instruction very carefully. They have, made sure they're not making any decisions, but there's nothing in the order that prohibits them from receiving the applications, receiving the applications, and processing the biometrics. So, they're doing what they can, in light of this injunction, because they were ready to, go move forward with this program. They're the ones that implemented this program. So they want to move forward with this program. So they're doing what they can, following the court order. So there's nothing in the court order that says they can't receive the application. So that's why they're still continuing to do that. Okay, thank you. নিকি, আরেকটি কথা যেটা আপনার বলা প্রয়োজন আমার দর্শকদের জন্য, যে ওনারা যে নতুন যারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাচ্ছেন বা এখনো তারা অ্যাপ্লিকেশন করেন নাই, আর যারাদেরকে আমরা বলছি এখন আপনারা যারা করেন নাই তারা করতে পারেন, তো এটা তাদের জন্য কতটুকু সম্ভাবনাময় সেটাও বলা দরকার। এবং আমরা জানি যে এটা কোর্টে অফকোর্স গেছে, আপনি অলরেডি বলেছেন যে এটা কোর্টে একটা ডিসিশনের ব্যাপার আছে, বাট মিনিমাইল এই যে অপরচুনিটিটা কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা যারা এই বর্ডার দিয়ে আসছেন, বিভিন্নভাবে আসছেন, নট বাই B1 B2 ভিসা, ট্যুরিস্ট ভিসা, লিগেল এন্ট্রি, নাথিং। সো ওইটাই একটু জরুরি দরকার, ওরা বলা দরকার আমি মনে করি। আপনি যে প্রশ্নটা করেছিলেন অ্যাটর্নি সুরায়াকে, যে কোর্ট এটাকে টেম্পোরারিলি বন্ধ করে রাখছে, কিন্তু কিসের, কোন আইনের, মানে কোন বৈধতায় ইমিগ্রেশন USCIS এখনো অ্যাপ্লিকেশন, যে আপনি এই প্রশ্নটা করেছিলেন। তো অ্যাটর্নি সুরায়া সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে কোর্ট কিন্তু বলেছে তোমরা কোনো ডিসিশন দিতে পারবে না, এই কেসগুলো যে অ্যাপ্লিকেশন জমা পড়ছে সেটার ডিসিশন তোমরা দিতে পারবে না, কিন্তু কোর্ট বলেনি যে তোমরা কোনো অ্যাপ্লিকেশন নিতে পারবে না। সেই জন্য USCIS এখনো তাদের রাইট আছে অ্যাপ্লিকেশন নেওয়ার, তাদেরকে সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট নোটিশ দিয়ে দেওয়ার, সেগুলো বাধা দেয়নি। যেহেতু এখনো ওপেন আছে, পুরোপুরি ভাবে বন্ধ হয়নি, আপনারা যারা এই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে পড়েন আপনারা কেন সুযোগটা নেবেন না? কারণ কি যে হবে সেটা তো কিছুই বলা যায় না। যদি ভালো হয় আর আপনারা অ্যাপ্লাই করলেন না, তাহলে তো আপনারা একটা লসের মধ্যে চলে গেলেন। সো যেহেতু এখনো ওপেন আছে, কমপ্লিট লুপে বন্ধ করেনি, আলটিমেটলি যদি ইলেকশনের বছর, অ্যাটর্নি সুরায়া গত সপ্তাহে বলেছিলেন এটা একটা ইলেকশনের বছর, ইলেকশনের রেজাল্টের উপর ভিত্তি করে অনেক কিছু নির্ভর করবে। সো ওপেন আছে যেহেতু, আপনারা যারা এই ক্রাইটেরিয়া, যেই 4টি ক্রাইটেরিয়া আমি প্রথম দিকে বলেছিলাম, আপনারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন আপনারা অ্যাপ্লাই করে ফেলুন, সুযোগ হাতছাড়া করার ঠিক হবে না, এটাই আমাদের। ধন্যবাদ নিকি। জি, সুরায়া, they are also paying at the same time the fees and everything? Yes. I mean, the UCC is accepting everything at the same time. They are accepting the fees. Yes. And they are giving the reply also within a short time? Yes, we've seen it within the receipt notice you get almost within 5 minutes. Oh. And the biometrics notice at the same time. Oh, that's very good. That's very, that means they are taking it very seriously and they are apprehending everything as soon as possible. Right. Yeah. Right? They have it in their system. Somehow they set up the system so that these things are automatically generated as soon as the case is filed. Oh, that's really good. দর্শক, আর আমরা আরেকটি বিষয় এখানে আলাপ করতে যাচ্ছিলাম, সেটা হলো গিয়া বাবা মা, স্পাউস, রাইট, হাজব্যান্ড ওয়াইফ, ইফ the subject we took, so what will be the right answer for their parents, I mean the spouses, husband and wife, what we should do, I mean what we can recommend them? So you're talking about the parents Yeah. of
Parents of the stepchildren or whatever it is. Oh yes. Okay, so yes, they fall into the same category. So if let's say an undocumented person has a child from another partner, and they get married to a U.S. citizen. So that stepchild of the U.S. citizen can also benefit from this. Well, when the injunction is removed, can benefit from this program. So what is the definition of a stepchild? A stepchild is a child who is under the age of 18 when their biological parent marries the United States citizen. So as long as they are under the age of 18, they qualify as a stepchild, and they can benefit from this program and also from any other kind of petition, even a regular I-130 petition. They can also benefit from that as well from a step parent. Okay, so আমরা যেটা বুঝতে পারলাম, যেটা আমরা যা স্টেপ চিলড্রেনের কথা বলছিলাম, অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জন্য গুরুত্বপূর্ণ যে এটা কীভাবে পদ্ধতিটা হয়, মানে হাউ ইট ওয়ার্কস। সো নিকি, ইউ অলরেডি, আপনি আমরা 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 অবশ্যই এটা নিয়ে কন্টিনিউ করব। আমাদেরকে ছোট্ট বিরতি দিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা আসলাম ফিরে। আমরা যে কথাগুলো বলছিলাম এই নতুন ইমিগ্রেশনের নীতির ব্যাপারে, এটা একটু সাময়িকভাবে জটিল অবস্থায় আছে, সেটি অন হোল্ড, আপনারা জানেন। নিকি এবং অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো শেয়ার করছিলেন, সেটার পরিপ্রেক্ষিতে নিকি, আপনি লাস্ট যখন আমরা কথা বলছিলাম সেটা আপনি শুনেছেন। সেটা হচ্ছে যে উনি যে কথাগুলো বলছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন, যে অ্যাপ্লিকেশন করেন বা কেন আমরা ইউএসসিএস করতে যাচ্ছে এটাকে, এবং আমরা কেন এটাকে কীভাবে এটাকে আমরা আরও অগ্রগতি করতে পারি আমাদের। ইজ দেয়ার এনি টাইম ফ্রেম ফর দিস কেস অর নো? No, especially not anymore, because we don't know how long this litigation is going to last. It could So last. the litigation might continue for a long time. You never know. We don't know. Oh, that is also very important, because দর্শকদের জানা উচিত যে এই কেসটা যেটা, it's like under 16 states they have together they made this under the Republican team. So in that case, এই ধরনের কেসে ultimately মানে এটার হিয়ারিংটা কিভাবে হয়? How the hearing is going on this way? So generally what happens is that the court issues a preliminary order, and then shortly thereafter there's a full hearing on the topic, on the issue, and then the judge will make a ruling, a final ruling on it. I'm not familiar with if and when there is a hearing date on the matter. There might very well be. I'm not sure about that. Even if there is a final hearing, and no matter which party gets their way, if the injunction stays or doesn't, I'm pretty sure whoever loses is going to take the case to the appeals court and even to the Supreme Court. So it takes years for a case to go through the court system. So it's really hard to tell. So basically the applicants, they have to wait. There is no other way. Right. We still have the I-601A waiver process is still in place, so that is still an option. That's the hardship waiver. It does require the person to travel to the home country for their visa interview, but it's as long as that the only issue that the person has is that they have no proof of entry, then they should be able to travel for the interview and return just fine. So that program is still in place. And of course, if you're married to a U.S. citizen and you don't have an I-94, that is something you can consider the I-601A waiver. Okay. Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা কিছু টেকনিক্যাল টার্মগুলো I-94 এর কথা বলেন, ফর্ম নাম্বার 608 এর কথা বলেন, সো ইউ ক্যান এক্সপ্লেইন হোয়াট শি সেড রাইট নাও। শিওর। ওইটাতে যাওয়ার আগে, বিরতির আগে অ্যাটর্নি সুরাইয়া আসলে ওইটাই বলছিলাম আপনাকে, জি একটু বলছিলেন, আমি সেই অংশটা একটু বলে নিই, যে স্টেপ চাইল্ডরাও এই প্রোগ্রামের আওতায় গ্রিন কার্ড পেয়ে যাবে। তো এখন উনি বলছিলেন যে স্টেপ চাইল্ড বলতে আসলে কি বোঝায়। তো স্টেপ চাইল্ড হচ্ছে তারাই
আমি উদাহরণ দিয়ে বলি, মনে করেন হাজবেন্ড হচ্ছে ইউএস সিটিজেন এবং ওয়াইফ তার একজন বাচ্চা নিয়ে বর্ডার ক্রস করে এসেছে এবং এসে সে এই ইউএস সিটিজেনকে বিয়ে করেছে এবং সেই বাচ্চাটার বয়স 18 বছরের নিচে। এখন এই বাচ্চাটাই হচ্ছে ওই হাজবেন্ডের স্টেপ চাইল্ড। এখন যেহেতু সে ইউএস সিটিজেন, সে এই পিআইপি প্রোগ্রামের আওতায় তার ওয়াইফের সাথে সাথে সেই বাচ্চাকেও অ্যাপ্লিকেশন করে তার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। এইটাই আসলে স্টেপ চাইল্ড। আমরা সচরাচর যেটা জানি স্টেপ চাইল্ড মানে কি। আর তারপরে উনি যে কথাটা বললেন যে এই প্রোগ্রামটা ছাড়াও আগে যে প্রোগ্রামগুলো ছিল, যেমন মনে করেন I-94 নেই, মানে আপনি যে এই দেশে ঢুকেছেন আপনার কোনো ডকুমেন্ট নেই যে কিভাবে আপনি এই দেশে ঢুকেছেন, সেটাই হচ্ছে I-94। তো I-94 নেই, যাদের নেই তারা কিন্তু এরকম ইউএস সিটিজেনকে বিয়ে করে আগেও কিন্তু অ্যাপ্লাই করতে পারতো। সেই ক্ষেত্রে কি করতে হতো, সেটা হচ্ছে ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতো। সেটা হচ্ছে I-601A ওয়েভার। এইটার মাধ্যমে কি বলা হয় যে সে এই দেশে থেকেই ইন্টারভিউ ফেস করতে পারবে কিনা, আর যদি না ফেস করে তাহলে কিন্তু তাকে দেশে চলে গিয়ে তাকে গ্রিন কার্ডের ইন্টারভিউ দিতে হবে। কিন্তু আসল ঘটনা কি, মানুষজন ভয় পেত দেশে ব্যাক করে যেতে, কারণ যেহেতু তারা এখানে ইলিগালি ঢুকেছে তারা দেশে ব্যাক করে যেতে ভয় পেত যদি সে আর কখনো এই দেশে ঢুকতে না পারে। সেই জন্যই আসলে এই সমস্ত প্রোগ্রামগুলোর তৈরি। তো 601 মানে ওয়েভার দিয়ে যাতে এই দেশে আপনি থেকে ইন্টারভিউ ফেস করতে পারেন কিনা, সেই প্রথাটা কিন্তু এখনো চালু আছে। সো আসল কথা হচ্ছে আপনারা বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই অ্যাটর্নির সাথে কথা বলুন, বিস্তারিত জানুন, তাহলেই আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। অনেক সময় কঠিন শব্দগুলা সাধারণ মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে যায়, কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে যে যেহেতু একটা প্রোগ্রাম এসেছে, যদিও এটা আপাতত স্থগিত, কিন্তু অ্যাপ্লিকেশন নিচ্ছে, আপনারা এটা সুযোগ নিন, কারণ কিছুই বলা যায় না। আর বিস্তারিত জানার জন্য আপনাদেরকে অবশ্যই একজন অ্যাটর্নির সাথে কথা বলতে হবে। ধন্যবাদ আপনাকে নিকি। অ্যাটর্নি সুরাইয়া, one more this subject I know it's very new, still অনেক লোকজন আমাদেরকে ওরা জানেও না বা অনেক লোকজন জানে, তো এটা আসলে একটা কমপ্লিকেটেড ইস্যু। ইন বিটুইন there is a ruling going on, case is there, so all I mean in all respect it's in a dilemma right now, so we don't know when it is be cleared. Litigation is done, judge has given his final verdict, so many issues. Meanwhile আমাদের কাছে একজন দর্শক আছেন লাইনে। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। আমি একটা জিনিস বুঝতে চাইছিলাম আপনার কাছে, বুঝতে চাইছিলাম যে স্বামী স্ত্রী আর স্বামী আনতে 3 বছর 4 বছর এত দিন লেগে যায়। এটা পরিবারও নানান বিশৃঙ্খলা দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স দেখা দেয়, নানান ধরনের সমস্যা দেখা দেয়। আপনারা এইসব সমস্যার কি সমাধান করতে পারেন না? ধন্যবাদ আপা, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। যদি এটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত পর্যায়ে পড়ে যায় আমার মনে হয়, বাট আচ্ছা, উনি যে কথাটা বলছেন যে সহসাই দেখা যায় it's often that divorce cases are there. I didn't understand the question. Divorce নিকি, আপনি বুঝতে পেরেছেন কথাগুলো না? উনি হয়তো বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যেটা হয় বা বিবাদ হয়, এটা নিয়ে আমরা কিছু করি কিনা, এইটাই কি প্রশ্ন ছিল? জি 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 জি, না, এটা নিয়ে কিছু বলা যায় না? আমি একটু বলি, অবশ্যই শুনেন, সেই জন্যই তো ডিভোর্স শব্দটা এসেছে। হ্যাঁ, স্বামী স্ত্রী হলেই যে তাদের বনিবনা হবে এবং তারা একসাথে থেকে যাবে সেটার তো কোনো গ্যারান্টি নেই। এখন স্বামী স্ত্রী একসাথে থাকার পর 1 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, অথবা 20 বছর হোক, তারপরেও যদি বনিবনা না হয়, অবশ্যই তো সেখানে সেটার একটা ব্যবস্থা করতে হবে, সেপারেশনে যেতে হবে, ডিভোর্সে যেতে হবে। কারণ সেফটি, আপনার যদি মানসিক শান্তি না থাকে, আপনার যদি শারীরিকভাবেও সেফ ফিল না করেন, এগুলোর জন্য তো অবশ্যই ডিভোর্সে যেতে হবে। আর উনি যে প্রশ্ন করছেন এগুলোর জন্য কিছু করি কিনা, অবশ্যই আমাদের অফিস এই ইমিগ্রেশন ছাড়াও আমরা ফ্যামিলি কোর্টের সমস্ত বিষয়, যেমন ধরে ডিভোর্স, চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টডি, চাইল্ড ভিজিটেশন, এগুলো সমস্ত কিছু আমাদের অফিসে হ্যান্ডেল করা
হয়। আপনাদের কারো যদি কোনো রকমের সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Thank you, Appa. Actually, basically, she was asking this, that whether we can discuss on that with the Yeah. internal problems, domestic problems. We can talk about divorces. Yeah. Yeah. তো আপা আপনার উত্তর আশা করি পেয়েছেন। আপনি যে কোনো লয়ার অফিসে যোগ করতে পারেন, ক্রেডিবল লয়ারের কাছে যাবেন যারা সত্যি সত্যি এগুলো জানে। আর আমরা তো সবসময় এই ডিভোর্স, তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলো নিয়ে আমরা সবসময় প্রোগ্রাম করে থাকি। আপনি আপনার দৃষ্টি রাখুন TV24, অবশ্যই আপনি জানতে পারবেন। আর উনি যে সাজেশন দেন, নিকি যে সাজেশন দিয়েছেন আপনাকে, এটাকে আপনারা ফলো করুন। আশা করি আপনাদের কাজে লাগবে যদি আপনাদের এই ধরনের কোনো ইস্যু থাকে আর কি। ধন্যবাদ আপনাকে। সো Suraya, one more thing which reminds me always, when there is a new amnesty or this kind of program like asylum, like other program, asylum is a very persistent, very long time program there. So do you think in future also this program will continue like the way they have provision PIP program? This will be lasting forever or something like that? If it survives the litigation, I certainly hope so. I cannot predict the future, of course, but I it's like certainly the hope so. assumption. I mean, if I could predict the future, I hope there's an amnesty in the future. But I certainly hope so. We've had the military PIP program last for a long time. We've had the DACA program last for a long time. The TPS programs, they've lasted. We've had these new programs called DED for Venezuela. So I certainly hope so. থ্যাংক ইউ ভেরি মাচ। নিকি, এই যে সম্ভাবনার যে একটা বাণী দিলেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া, একটা হোপ তো আমরা সবসময় নিয়ে থাকি। শুধু আমরা বাংলাদেশের না, আমরা যারা আছি এশিয়ান বলেন, যারাই এই প্রক্রিয়াতে আছেন, তাদের জন্য একটা সম্ভাবনা, উজ্জ্বল সম্ভাবনা আমরা যেটা বলি বাংলায়, তাদের জন্য একটা হোপ অ্যান্ড ইন্সপিরেশন থাকতে হবে। কারণ এই প্রোগ্রামটা যেটা সুরাইয়া বললেন, যেটা কন্টিনিউ করবে, লং টাইম করবে। যেমন অন্যান্য প্রোগ্রাম উনি কোট করলেন, ডাকা প্রোগ্রাম, অন্যান্য যে প্রোগ্রামগুলো ডিইডি প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রাম, কোথাও ভেনেজুয়েলা একটা প্রোগ্রাম বলে নতুন আসছে। তো এটারও কি এইভাবে এটা চলমান থাকবে কিনা সেটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি। আপনি যদি একটু বলতেন প্লিজ। জি হ্যাঁ, অ্যাটর্নি স্যার তো আসলে বলেই দিয়েছেন যে এটা কোর্টে আছে। এখন কোর্টে যদি কেসটা মানে বাইডেনের মানে ডেমোক্রেটিক পক্ষে যদি জিতে যায়, তাহলে তো এই যে টেম্পোরারিলি হোল্ড করা আছে সেটা উঠে যাবে। তখন আপনারা যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন তারা তো আপনারা এই আওতায় গ্রিন কার্ড পেয়ে যাবেন। সো পুরোটাই ডিপেন্ড করছে কোর্ট আলটিমেটলি কি ডিসিশন নেয়, এবং অলসো ইলেকশনের রেজাল্টের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। তো অ্যাটর্নি সুরাইয়া বললেন সবসময় তো হোপ থাকে। উনি একটা শব্দ বলেছেন, মিলিটারি পিআইপি। মিলিটারি পিআইপি মানে হচ্ছে কারো বাচ্চা, মনে করেন আপনি বর্ডার ক্রস করে এসেছেন, আপনার বাচ্চা এখানে বড় হয়েছে, বাচ্চা এখন মিলিটারিতে কাজ করছে, তারাও কিন্তু সেই বাচ্চা কিন্তু এখন আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই একই রকম এই প্রোগ্রামের মতো আপনি কিন্তু পেয়ে যাবেন। সো আসলে অনেক ধরনের পিআইপি অ্যাভেলেবেল আছে, যেটা আসলে আমরা অনেক ইনফরমেশন জানি না। সেই জন্য আপনাদেরকে অনুষ্ঠান দেখতে হবে, অ্যাটর্নির কাছে আসতে হবে। সবচাইতে ভালো অ্যাটর্নির অফিসে গিয়ে আপনারা আলাপ করুন, অনেক ইনফরমেশন। আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের কনসালটেশন কিন্তু ফ্রি। আমাদের অফিসে আমরা কনসালটেশন আপনাদের ফ্রি দিচ্ছি। এরপর যদি আপনারা কেস শুরু করতে চান সেটা আলাদা কথা, কিন্তু আপনারা যারাই আসবেন আমরা ফ্রি কনসালটেশন দেব। তো আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের অফিসে আসুন, এইটাই বলবো। ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আপনি বললেন যে আপনারা ফ্রি কনসালটেশন করে থাকেন। অ্যান্ড এই যে প্রোগ্রামটা বারবার আমি এই প্রোগ্রামটার ব্যাপারে রিপিটেশন করছি, বা আমরা যেহেতু এই প্রোগ্রামটা এই স্বামী স্পাউসদের স্টেপ চিলড্রেনদের কথাও বলেছি, তো আমরা আসলে সবার জন্য আমরা ভালো চাচ্ছি। যারা অ্যাপ্লিকেশন করছেন বা যারা অলরেডি অ্যাপ্লাইড, যারা অ্যাপ্লিকেশনের প্রসেসে আছেন, যেটা নিকি বারবার বলছিলেন যে আপনারা বন্ধ রাখবেন না, কারণ এই সুযোগটা হয়তো না আসতে পারে। সো উই কনসিডার দিস এজ এ চান্স, এ লাকি চয়েস। সো পিপল মাইট অ্যাপ্লাই অ্যান্ড মাইট গেট ইনটু ইনভলভ, ইউ নেভার নো। সো কোর্ট ইজ আন্ডার প্রসেস, there will be a verdict, there will be decision making process, judge will give the verdict, and accordingly people will get their result. But hopefully in between there is election also,
Yeah. So election is a very crucial matter for this also. Yes. And Democrats, I believe they will try their best to occupy this, to regain their confidence in the American people. And also Republicans, they are taking they are playing their games. So this is on the court. What we have to wait until the court, right? Yes, we have to wait for the court to decide on this issue. Okay. Yeah. Is there any update on the other categories so far? No, Like so- F4, other categories. There hasn't been any movement on the categories for siblings, as far as I know. So, again, if your case has been documentarily qualified for a few years, then you might consider a mandamus, which is a federal lawsuit, which is you're asking the court to compel the government to act on your case. That's specially reserved for unreasonably delayed cases. So again, this is if your case has been documentarily qualified for a few years now, then you can consider this. You can come speak to us. You can come speak to Nikki, come speak to me to consider whether a federal lawsuit is right for you. And about the U.S. Embassy Dhaka, the consular service is also on hold, I Right. believe. And they're not giving any interviews right now. Yeah. Are they taking any interviews right now? I don't think so. I don't think so. Okay, Yeah. so in that case, the mandamus issue and the process of the as you tell, those documents are qualified already. Yes. The evidence is there, and it's already delayed unnecessarily. So Yeah. that could be one of the reason they can appeal for mandamus. And we also talked about if anyone has any ties to other posts, such as in Malaysia or Singapore, or Dubai, wherever it is, if they have a business there, if they have a secondary residence there, if there's some kind of connection there, they can ask for their case to be transferred to those embassies, which are moving and processing cases much faster. Thank you, Tony Suraya, for being with us, and it's already time. And Nikki, you have few seconds to explain this, especially this issue. আসলে উনি যে কথাটা বললেন যে আসলে তো বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতির কারণে বাংলাদেশ আমেরিকান এমবাসি বাংলায় দেশে বন্ধ আছে, কিন্তু একটা কথা উনি বললেন যে যারা যারা মনে করেন যে আপনাদের ইমার্জেন্সি আছে, এখানে স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট ক্লাস শুরু হয়ে যাবে অথবা অন্য কোনো ইমার্জেন্সি আছে, তারা কিন্তু অন্যান্য কাছাকাছি দেশগুলোতে আপনারা ট্রান্সফার করতে পারেন রিকোয়েস্ট করে। যেমন উনি বললেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত কান্ট্রিতে আপনাদের ইন্টারভিউ ডেটটা ট্রান্সফার করে নিতে পারেন। আর আরেকটা কথা উনি বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরেন ভাই বোনের ক্যাটাগরি অথবা মা বাবা, ভাই, স্বামী স্ত্রী, যেই ক্যাটাগরি হোক, আপনাদের যদি এনবিসিতে কেস গিয়ে থাকে এবং সেগুলো যদি ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হওয়ার পরেও 2-3 বছর সময় চলে যাচ্ছে, ইন্টারভিউ পাচ্ছেন না, তখনই কিন্তু আপনারা ল স্যুট করতে পারেন, যেটাকে বলে ম্যান্ডেমাস। ডকুমেন্টারি কোয়ালিফাইড 2-3 বছর আপনারা তখন ল স্যুট করতে পারেন। That mandamus goes to the federal court, right? Yes. Okay. নিকি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন, আপনাকে সাধুবাদ। আর Attorney Suraya, I know you are very much stressed, very much busy. Still, you are sparing your precious time for us, and I really express my heartiest gratitude to you. Okay, thank you you for very having much. us. And দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, দূর দূরান্ত থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, TVN এর সঙ্গে থাকুন। TVN 24 আপনাদের কথাই বলে। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।